এক কথায় যদি বলতে চাই, আপনি মামুনুল হককে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে দেখতে চাচ্ছেন, অথবা মিজানুর রহমান আজহারিকে দেখতে চাচ্ছেন। অতীতে আমাদের সরকার, যিনি সদ্য সাবেক, তারা এই দেশের দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দিয়ে গেছেন, সারা বিশ্ব মিডিয়ায় প্রচার করে গেছেন যে মামুনুল হক একজন জঙ্গি অথবা মৌলবাদী, উগ্রবাদী। ভারতের রিপাবলিক টেলিভিশন তারা অলওয়েজ এই আন্দোলনটাকে জঙ্গি হামলা হিসেবে আখ্যা দিয়ে যাচ্ছে। শুধু কি বাংলাদেশে আপনার কি ঘটছে সেটা নিয়েই আপনি চিন্তা করলে আপনার হবে? আপনার অবশ্যই বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারণা নিতে হবে, জানতে হবে। আমি অবশ্যই দেখতে চাই এই দেশে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হোক, হবে ইনশাল্লাহ। কিন্তু সেই জন্য আমাদের এখনই মোক্ষম সময় না, আমাদের সেই সময়টাকে বেছে নিতে হবে এবং সেই সময়ের অপেক্ষায় আমাদেরকে ধীর পায়ে এগোতে হবে। আসুন এই দেশটাকে আপনি আমি আবারও পুনরায় সুন্দরভাবে গড়ি, কারণ এই দেশ এখন প্রকৃতপক্ষে স্বাধীন। 1972 সালে আমরা যেই স্বাধীনতা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম অন্য একটি রাষ্ট্রের হস্তক্ষেপে। আসসালামু আলাইকুম। প্রসঙ্গ ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের প্রধান সমন্বয়করা এবং আমাদের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ঘোষণা দিয়েছেন এবং 24 ঘন্টা অথবা 36 ঘন্টার ভিতরেই আমাদের বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। এখানে আমাদের ইসলামিক মনা অনেক ভাই ফেসবুকে পোস্ট দিচ্ছেন, শেয়ার করছেন যে আমরা একজন সুদখোরকে দেশের প্রধান হিসাবে দেখতে চাই না। প্রিয় ভাই, আপনার সাথে আমিও একমত যে আমরা সুদখোরকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আসলে এই মুহূর্তে কি আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে যত ধর্মভীরু লোক হয়ে থাকি না কেন, কেউ কি সুদমুক্ত রয়েছি? কোনো না কোনোভাবে আমরা অবশ্যই সুদের সাথে যুক্ত আছি। আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আপনি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান না, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে এরকম যোগ্যতা সম্পন্ন একটি ব্যক্তি কি আমাদের বাংলাদেশে রয়েছে? অতীতে কোনোদিন কি ছিল? আমি বলবো ছিল না। এই কারণেই বলবো ছিল না, দেখেন আমাদের বাংলাদেশটা চলে গণতান্ত্রিক নিয়মে। এটা একটি গণতান্ত্রিক দেশ এবং আমরা যেই দেশগুলোকে ফলো করি তা হচ্ছে ইউরোপ, আমেরিকা এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে ডক্টর ইউনূসকে ব্যতীত অন্য কোনো একজন সরকার প্রধান করতে চান, ধরেন আপনার পোস্টের কেন্দ্র করে আমি বলতে চাই যে আপনি এমন একজন সরকারকে চাচ্ছেন যে ইসলামী মনা, বা এক কথায় যদি বলতে চাই আপনি মামুনুল হককে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে এই মুহূর্তে দেখতে চাচ্ছেন, অথবা মিজানুর রহমান আজহারিকে দেখতে চাচ্ছেন, আপনি কি এই সরকারকে বাংলাদেশে দিয়ে এই দেশের কিছু অগ্রগতি বাড়াতে পারবেন? আমার মনে হয় আপনি পারবেন না। বা এই সরকার যদি ইসলামী মনা হয় বা ওইরকম তাদের ভাষায় যারা মুসলিম বা ইসলামিক শাসন পছন্দ করে না, বা মুসলিমদের ইসলামিক স্কলারদের পছন্দ করে না, যারা দাড়ি টুপি পরে। অতীতে আমাদের সরকার, যিনি সদ্য সাবেক, তারা এই দেশের দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দিয়ে গেছেন, সারা বিশ্ব মিডিয়ায় প্রচার করে গেছেন যে মামুনুল হক একজন জঙ্গি অথবা মৌলবাদী, উগ্রবাদী। ভারতের রিপাবলিক টেলিভিশন তারা অলওয়েজ এই আন্দোলনটাকে জঙ্গি হামলা হিসেবে আখ্যা দিয়ে যাচ্ছে। তারা তাদের সংখ্যালঘুদেরকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতেছে, তাদের সংখ্যালঘুরা মার খাচ্ছে, এরকম নিউজ করে যাচ্ছে। এই নিউজ করার কারণ কি আপনি বুঝেন? আপনি জানেন? শুধু কি বাংলাদেশে আপনার কি ঘটছে সেটা নিয়েই আপনি চিন্তা করলে আপনার হবে? আপনার অবশ্যই বিশ্ব রাজনীতিক সম্পর্কে ধারণা নিতে হবে, জানতে হবে, যদি আপনার দেশের সরকার প্রধান সম্পর্কে কোনো ইচ্ছা শক্তি থাকে, বা আপনি যদি মনের মতো একজন সরকার চান। যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, এই দেশের সকল সিস্টেম বর্তমানে সুদভিত্তিক, সেক্ষেত্রে ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনার আমার জন্য ক্ষতি না। এই কারণেই ক্ষতি না, তিনি যেহেতু মুসলিম। হ্যাঁ, তাকে সরকার প্রধান হিসাবে আমরা রেখে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ করতে পারি, এটা ইসলামে আপনাকে বাধা দেয় নাই। তাই বিশ্বাস করেন, আপনি বড় বড় ওলামা ইকরামদের বক্তৃতা ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে, তাদের কথা শুনে। ডাক্তার মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তিত্ব, যিনি এই দেশটাকে চাইলে বহির্বিশ্বের কাছ থেকে অনুদান এনে তাৎক্ষণিক এই দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবে, উন্নয়নমুখী করতে পারবে, এবং চাইলে তিনি এই দেশটাকে একটি ভবিষ্যতের
গণতন্ত্র বলতে যেটা বোঝায়, গণতন্ত্র যেই পুনরুদ্ধার বলতে আমরা যেটা জানি, বা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যে ভূমিকাটা আমরা মনে করি তাকে দিয়ে সম্ভব। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত অন্য কোনো প্রধানমন্ত্রী এই দেশে বসে, তাহলে আমেরিকা, ব্রিটেন তাদের সাথে যোগাযোগ করতে হলে একটা মাধ্যম প্রয়োজন হবে। সেই মাধ্যম হিসেবে কোনো না কোনো ব্যক্তিকে প্রয়োজন হবে, কোনো না কোনো রাষ্ট্রকে প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনি কি ভারতকে বাদ দিতে পারবেন? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন আপনি এই রাষ্ট্রে বসাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরাসরি আমেরিকা সহ গণতান্ত্রিক শক্তিশালী প্রভাবশালী যেই রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম একজন ব্যক্তি। এই মুহূর্তে তাকে এই কারণেই প্রয়োজন যে বাংলাদেশের বর্তমানে যেই পরিমাণের দেউলিয়া অবস্থায় রয়েছে, এই দেউলিয়া থেকে মুক্তি হওয়ার জন্য তার মতো একজন ব্যক্তি প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এই কারণেই প্রয়োজন ভারতের মতো একটি রাষ্ট্রের কাছ থেকে, যারা সব সময় প্রত্যেকটা দেশের কাছ থেকে সুবিধা নেয়, তারা কাউকে কখনোই সুবিধা দেয় না। এইরকম একটি দেশের কোনো জোট থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার দরকার হবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যতীত এই দেশে যেই কোনো সরকার প্রধান করেন না কেন, আপনার দেশকে পরিচালনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। এটাই স্বাভাবিক। এই ভারত এই বাংলাদেশের কখনোই ভালো চায়নি, চাইবে না। তারা বন্ধুসুলভ আচরণ দেখায়, বাট সেটা কখনোই রক্ষা করে না। এই ভারত বাংলাদেশ থেকে তাদের স্বার্থ হাসিল করেছে, কখনোই বাংলাদেশের স্বার্থ তারা দেখে নেই। ভারত আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের বর্ডারে সীমান্ত হত্যা কখনোই বন্ধ করে নাই। কাজেই ভারতের মতো এত বড় একটা দেশের রক্তচক্ষু এড়ানোর জন্য, চোখে চোখ রেখে কথা বলার জন্য আমাদের একজন প্রভাবশালী নেতা দরকার। আমি জানি না তিনি কতটা প্রভাব বিস্তার করবেন, কিন্তু আমি আশাবাদী। আমরা বাঙালি সকলেই আশাবাদী। আপনি তাকে সুদখোর বলতে পারেন, যেহেতু তিনি সুদের সাথে জড়িত, কিন্তু দিন শেষে আপনার এটাও মানতে হবে যে ডাক্তার ইউনূস যেই জায়গায় গিয়ে কথা বলে, ডাক্তার ইউনূসকে যারা আমন্ত্রণ করে নেয়, ডাক্তার ইউনূসের পদ্ধতি যারা ফলো করে সারা বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে, ডাক্তার ইউনূসের যেই উক্তি বা যে সিস্টেম, মাইক্রো বিজনেসকে যারা সারা পৃথিবীতে ডেভেলপ করছে, এরকম একজন ব্যক্তিত্ব আপনি আমি অবশ্যই আশা করতে পারি। কখনোই ডাক্তার ইউনূসকে সুদখোর হিসাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে নিন্দা করা যায়, বাট রাষ্ট্রের সুবিধার্থে, এই রাষ্ট্রটাতে আপনি মুসলিম, আমি মুসলিম, একা বাস করতেছি না। এখানে হিন্দু রয়েছে, যাদের কাছে সুদ কোনো বিষয় না, তাদের কাছে ধর্মীয়গতভাবে এটা কোনো ব্যাপার না। এই রাষ্ট্রটা সবার। ইসলামিক শাসনতন্ত্র যদি আপনি এই দেশে কায়েম করতে চান, তাহলে ধীরে ধীরে আপনার সেই পথে হাঁটতে হবে, কিন্তু সেটার জন্য এখনই যে মোক্ষম সময় তা না। বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে আপনি যদি দেখতে চান, এবং আমি অবশ্যই দেখতে চাই এই দেশে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, কিন্তু সেই জন্য আমাদের এখনই মোক্ষম সময় না। আমাদের সেই সময়টাকে বেছে নিতে হবে, এবং সেই সময়ের অপেক্ষায় আমাদেরকে ধীর পায়ে এগোতে হবে। কেননা এই দেশটাকে ঢেলে সাজানোর জন্য গণতান্ত্রিক পন্থায় বর্তমান অবস্থাতে আপনার আমার আগাতে হবে, এবং এই সরকারকে সহযোগিতা করতে হবে। আপনি আমি আশা করি এই দেশ আপনার আমার আগামী দিনের স্মার্ট বাংলাদেশ, আপনার আমার একটি সুরক্ষিত দেশ, আপনার আমার একটি স্বাধীন দেশ, যেখানে আপনি আমি স্বাধীনভাবে চলতে পারবো, যেখানে এই দেশটার সংবিধানকে ঢেলে সাজানো হবে, যেখানে কোনো ফ্যাসিস্ট সরকার আর কোনোদিন আসবে না, যেই দেশে আর কোনোদিন কোনো সংখ্যালঘুর অত্যাচার হবে না, যেই দেশে আর কোনোদিন প্রত্যেকটা খাতে দুর্নীতি থাকবে না, যেই দেশে কোনোদিন ছাত্র হত্যা হবে না, যেই দেশের প্রশাসন হবে জনগণ বান্ধব, মিডিয়া হবে মুক্ত, বিচার বিভাগ হবে উন্মুক্ত, এবং সুষ্ঠু বিচার পাবে সবাই। আসুন এই দেশটাকে আপনি আমি আবারও পুনরায় সুন্দরভাবে গড়ি, কারণ এই দেশ এখন প্রকৃতপক্ষে স্বাধীন। 1972 সালে আমরা যেই স্বাধীনতা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম অন্য একটি রাষ্ট্রের হস্তক্ষেপে, কিন্তু এইবার আমাদের ছাত্র জনতারা আমরা
যেই স্বাধীনতা অর্জন করেছি এটা বাংলাদেশের একার স্বাধীনতা। এই রাষ্ট্রকে আর কখনো কোনো ফেসিবাদের হাতে দেওয়া যাবে না। এই রাষ্ট্রকে আর কখনো কারো দলীয় কোন্দলের মুখে ফেলতে দেওয়া যাবে না। এই রাষ্ট্র আপনার, আমার, সবার।